জ্যামিতিক ক্লাস 2। তো আমরা কত পর্যন্ত করছি স্যার? 9 পর্যন্ত করছি নাকি স্যার? সো রাইফেলের গুলি 9 করলে তোমরা 10 করতে পারবা স্যার। 11 থেকে আসো স্যার। 11 নম্বর যে প্রশ্নটা দেখো স্যার, 2 × 10⁻³ কেজি ভর বিশিষ্ট একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে। ব্রেক কষে ট্রেনটিকে স্থির অবস্থায় আনতে কি পরিমাণ কাজ করতে হবে? তোমরা নিশ্চয়ই জানো স্যার, কাজ বের করতে গেলে আমার স্মরণ লাগবে আর বল লাগবে। তো ব্রেক কষার সময়ে যেই স্মরণটা হয়েছে সেই স্মরণটা বের করে কাজ বের করে ফেলতে পারবে না তোমরা? তোমরা গতির অংশে করছো, এটার স্মরণ কেমনে বের করা লাগে জানো কি না? ঠিক আছে, সবাই নিশ্চয় জানো। যে জানো না, যে করতে পারবে না, আমার সাথে অফিসে যোগাযোগ করবা, আমি দেখাই দিব যাদের গতিবিদ্যার সমস্যা আছে আর কি। ঠিক আছে, গতিবিদ্যা যদি সমস্যা না থাকে তাহলে ব্রেক কষার টাইমে তোমরা কি করবা? স্মরণ বের করে ফেলবা। তারপর গতদিন যে ত্বরণ থেকে বল বের করা শিখেছি, ত্বরণ বের করবা, ব্রেকের ত্বরণটা বের করবা, স্মরণটা বের করবা। ত্বরণ থেকে ভর গুণ করে দিলে, ট্রাকের ভর দেওয়া আছে না, ত্বরণের সাথে ভর গুণ করে দিয়ে আমরা বল পেয়ে যাব, আর কি স্মরণ গুণ করে আমরা কাজ বের করে ফেলতে পারবো। ব্রেক কর্তৃক প্রযুক্ত বল 500 নিউটন হলে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করে থামবে? এইবার চেঞ্জ করে দিছে। ব্রেক কর্তৃক যে বলটা ছিল সেটাকে এখন বলে দিছে কত? 500 নিউটন হইলে তখন কেমন হবে? তো তোমরা সেটা চেঞ্জ করে অ্যাকর্ডিংলি করার চেষ্টা করবা। 11 নম্বর তোমাদের রেজাল্ট থাকবে। 12 নম্বরে বলছে 3 কেজি ভরের একটি বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। থেমে যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটি কি পরিমাণ কাজ করছে? ঠিক আছে, সো 30 কেজি ভরের একটি বস্তু এত বেগে গতিশীল আছে, 3 কেজি আর কি। 3 কেজি ভরের একটি বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে, থেমে যাবার পূর্ব মুহূর্তে। আচ্ছা, এইখানে এই প্রশ্ন মনে হয় একটা লাইন মিসিং হয়েছে কোনো এক জায়গায় টাইপিংয়ে। 12 নম্বরটি স্কিপ করো, আমি তোমাদের কারেকশন বলে দিব নেক্সট দিন। 0.05 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে পড়ে। ঠিক আছে, নরম মাটির ভেতরে 2 মিটার ঢুকে গেল। মাটির গড় বিরুদ্ধ বল কত? এটা করাইছি না এই ধরনের অঙ্ক তোমাদেরকে ক্লাসে? করেছি কিনা? যে মাটির গড় বিরুদ্ধ বল কত, ওই ধরনের মাটির দ্বারা বাধাদানকারী বল কত, সেম প্রবলেম করাইছি। মার্বেল মাটির ভিতরে ঢুকে গেছিল, সো ওইটা তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দিছি। 14 নম্বরটাও সেম, হাতুড়ির যে প্রবলেমটা দিছে এটাও তোমাদেরকে আমি করাইছি, এটাও তোমরা এসডব্লিউ করবা। 15 নম্বরে দেখো স্যার, কোভিড-19 অতিমারির সময়ে 4 × 10⁻³ কেজি ভরের একটি পিকআপ ট্রাক এবং 10⁻³ কেজি ভরের একটি মাইক্রোবাস অক্সিজেন সিলিন্ডার সরবরাহের জন্য একটি হাসপাতালে যাচ্ছিল। পিকআপ ট্রাকের বেগ ঘন্টায় 80 কিলোমিটার ছিল। পিকআপ ট্রাকের বেগ তোমাদেরকে বলে দেওয়া আছে ঘন্টায় 80 কিলোমিটার। দরজাটা সো পিকআপ ট্রাকের বেগ হচ্ছে তোমার ঘন্টায় 80 কিলোমিটার বলে দেওয়া ছিল। একই গতিশক্তি সম্পন্ন হতে হলে মাইক্রোবাসের কত বেগে চলতে হবে? শোনো, তোমাকে যখন বেগ দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে যখন বেগ বলে দিচ্ছে সমবেগে গতিশীল বস্তুর কি, আমাকে কি বের করতে হবে? গতিশক্তি বের করতে হবে। দেখো স্যার, সমবেগে গতিশীল বস্তুর বেগ আমার জানা আছে, তাহলে এটার গতিশক্তিটা আমরা বেগ থেকে করে ফেলবো, হাফ mv² করে ফেলবো। এটা কার জন্য বের করব? পিকআপ ট্রাকের জন্য দেওয়া আছে। তো চলো 15 নম্বরটা করি আমরা। 15 নম্বরে পিকআপ ট্রাকের জন্য আমরা বের করি ই কে, পিকআপের জন্য পি দিলাম স্যার, বা সরাসরি কেপি লিখি আমরা। কেপি হচ্ছে তোমার হাফ mv², এটা পিকআপের জন্য ভিপি লিখব। 2 × পিকআপের ভর কত দেওয়া ছিল? 4 × 10³ ইন্টু ভেলোসিটি কত বলছে? ঘন্টায় 80। তো ঘন্টায় 80কে 3.6 দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব? মিটার পার সেকেন্ড পাবো। 3.6 দিয়ে কেন ভাগ করছি? কিলোমিটার থেকে মিটার নিতে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে। 1000 দ্বারা গুণ 3600 দিয়ে ভাগ মানে হচ্ছে 3.6 দিয়ে ভাগ করা। করে আনসার বলো আমাকে। এই সেম গতিশক্তি কাকে পেতে হবে?
মাইক্রোবাসকে কে এম, মাইক্রোবাসের জন্য এম বলবো। সো কে এম ইকুয়াল টু কেপি, কেপি এর ভ্যালুটা আমরা ডিরেক্ট বসাই দিব। সো কে এম এর এখানে আমরা ইয়া বসাবো হাফ, এটা তো পিক আপের পি লিখো, এম এম ভি এম স্কোয়ার ইকুয়াল ভ্যালু কত আসছে এখানে? সাইন্টিফিক ভ্যালু বলো। নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স ইন্টু 10⁵। বাকিরা ভেরিফাই করো তো একটু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো এত ঝুল চলে আসছে, তো এইটা আমরা এখানে বসাই দিব। তোমরা যদি ক্যালকুলেশন ভুল না করে থাকো তাহলে এখান থেকে বসাই আমরা সলভ করে ফেললে আনসার পেয়ে যাব। আমাদের মাইক্রোবাসের ভর দেওয়া আছে 10 কিউব, ভি এম দিছে কি দেখো, ভি এম ইকুয়াল টু, আমরা এখান থেকে বের করে ফেললে হয়ে যাবে। তোমরা বাসায় গিয়ে একটু ক্যালকুলেশন করে ফেলবা এখান থেকে কত আসে, হোপফুলি তোমরা বিএম পেয়ে যাবা। সো মাইক্রোবাসের বেগ কত বের হয়ে চলে আসবে, শক্তি সমান চাচ্ছে, খুব সিম্পল প্রবলেম ছিল, ঠিক আছে। হ্যাঁ শিওর। এটাই চলো। এতটুকু তুলে রাখো, দুই লাইন খালি রাখলে হবে, বাসায় গিয়ে ক্যালকুলেশন করে ফেলিও। 16 নম্বর প্রবলেমে দেখো, তারপর তোমরা এটা তোলা হলে 16 নম্বর প্রবলেম। দেখো 25 মিটার উচ্চতা হতে 4 কেজি ভরের 4 কেজি ভর মুক্তভাবে অভিকর্ষের টানে পড়তে থাকলে 2 সেকেন্ড পরে ভরটির গতিশক্তি ও বিভব শক্তি কত হবে? 25 মিটার উচ্চতা হতে 4 কেজি ভরের একটা বস্তু নিচে পড়তেছে। আমরা 16 নম্বরটা এদিকে দেখি স্যার। আমাদের উচ্চতাটা ছিল স্যার 25 মিটার, 25 মিটার। আমাদেরকে বলছে বস্তুটা কত, 4 কেজি, ঠিক আছে। 25 মিটার উচ্চতা থেকে 4 কেজি পরে একটা বস্তু পড়তেছে, সময় লাগতেছে কত, 2 সেকেন্ড সময় পরে এটা কোন একটা জায়গায় আসছে নিশ্চয়, ঠিক আছে। তো আমরা এখানে কি করব দেখি বলো তো একটু স্যার। আমাকে এই পয়েন্টটা আমরা এটাকে যদি এ পয়েন্ট বলি আর নিচেরটাকে যদি বি পয়েন্ট বলি, এ থেকে বিতে আসতে এটা সময় লাগছে 2 সেকেন্ড, আর বিতে আসার পরে গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে বলছে। তো আমরা এখানের মধ্যে কেবি বের করি, গতিশক্তিটাকে বের করব। বের করার জন্য আমাকে বেগটা বের করতে হবে। বেগ কত হবে, শেষ বেগের সূত্র আমরা করছি, আদি বেগ যদি শূন্য হয়, মুক্তভাবে পড়ন্ত বস্তু বলছে, আদি বেগ যদি আমাদের শূন্য হয়, এখানে ভি ইকুয়াল টু কি হবে, জিটি হবে। জি এর মান 9.8, টি এর মান 2, আমাদের কত আসছে দেখি বলো তো স্যার, 98.6 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বি বিন্দুতে গতিশক্তি কি বলতে পারি, হাফ, এটার এম এর মান হচ্ছে বসাবো, বি এর মান বসাই দিব, হাফ ইন্টু 4 ইন্টু 19.6 স্কোয়ার, কত আসে, এটা গতিশক্তি। এরপরে তোমরা জানতে চাচ্ছ 7.2 জুল নাকি স্যার, 32, ওকে। এরপরে স্যার আমাদের বিভব শক্তি কে, কে না, এটা পটেনশিয়াল হবে, পিবি বলবো।
পিবি আমরা লিখবো হচ্ছে স্যার দেখো এম জি, এইখানে আমাকে উচ্চতাটা চিন্তা করতে হবে। আমি তোমাদেরকে বিভবের জন্য উচ্চতা কি বলছিলাম, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কত সেটা বের করতে বলছিলাম, ঠিক না স্যার? গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে হিসাব হয় আর বিভব শক্তি থেকে নিচের থেকে হিসাব হয়। কেন? গতিশক্তি ডিমান্ড করে অতিক্রান্ত উচ্চতা, আর বিভব শক্তি ডিমান্ড করে কি স্থির অবস্থা থেকে বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে কত উচ্চতায় আছে, কত দূরত্বে আছে। সো এই উচ্চতাটা আমাদেরকে হিসাব করতে হবে। এইটুকু কত হবে আমরা জানি না, কিন্তু একটা জিনিস তো বলতে পারি, এটা যদি আমাদের এক্স হয় 25 মাইনাস এক্স লিখতে পারি না স্যার আমরা এখানের মধ্যে? পারি স্যার বিভব শক্তির জন্য। কিন্তু আমরা এখানে এক্স না লিখে সরাসরি এই উচ্চতা অতিক্রান্ত দূরত্বের সূত্র কি বসাতে পারি? আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্বের সূত্র কি লিখতে পারি? এই যে এদিকে দেখো স্যার, আমরা জানি যে বি স্কোয়ার ইকুয়াল টু 2s, যদি কখন করব, যখন আমাকে কি দেওয়া থাকবে, আমাকে বেগ দেওয়া থাকবে। কিন্তু আমার এখানের মধ্যে করতে হবে কি স্যার, সময় দেওয়া আছে, সময় মানে s ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, আমাকে এই ফর্মুলা দিয়ে বসাইতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হাফ জি টি স্কোয়ার, টি এর মান হচ্ছে আমাদের 2, সেটা বসাই দিব পরের লাইনে। বুঝছো কথাটা আমার নাকি বুঝো নাই? মানে আমার এই এবি দূরত্ব যেটা আছে, এই এবি দূরত্বটাকে আমরা হাফ জিটি স্কোয়ার বলতে পারি। মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য এটা কি হয়, হাফ জিটি স্কোয়ার হয়, যেহেতু আমাদেরকে টাইম দেওয়া আছে। তাহলে আমরা এখানের মধ্যে এম এর মান কত বসাবো? এম এর মান আমাদের 4 কেজি নাকি স্যার? এটা 9.8, 25 মাইনাস হাফ জি মানে 4.9, তোমরা এটা জানো, হাফ জি মানে হচ্ছে 4.9, আর টি এর মান হচ্ছে আমাদের 2 স্কোয়ার। কত আসে বলো স্যার? 19.6 মাইনাস হবে নাকি স্যার 25 থেকে? $5.4 নাকি স্যার এখানের মধ্যে? এটা গেলে 5.4 আসছে, সেটা মাল্টিপ্লাই করে তো স্যার 211.68 জুল। ঠিক আছে, তাহলে গতিশক্তি বিভব শক্তি আমরা পেয়ে গেলাম। সতেরো নম্বর প্রবলেমটা দেখো স্যার, কোনটা বন্ধ করব? একটা থাকুক। সতেরো নম্বর প্রশ্নতে বলছে দেখো 2 কেজি ভরের একটি বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে মানে এটা কি হয়ে গেছে, প্রাস, প্রজেক্টাইল। প্রাসের অঙ্কটা করবো। 17 নম্বর অঙ্কটা একটু মনোযোগ দিয়ে করতে হবে সবার, বাকিটা 16 নম্বর তাড়াতাড়ি তুলে নাও তোমরা। আচ্ছা, এই শুক্রবার বাচ্চারা, এই শুক্রবার 3টা থেকে 4টা এক্সট্রা ক্লাস করতে পারবেন? এই শুক্রবার 3টা থেকে 4টা মেজরিটি করতে পারলে আমরা ক্লাস দিয়ে দিব, বাকিটা তো রেকর্ড দেখতে পারবেন। একটু কষ্ট করেন আর কি। হ্যাঁ, এই শুক্রবার হচ্ছে, হ্যাঁ, রোজার টাইম, লাঞ্চ টাঞ্চ নিয়ে খুব বেশি প্যারা নাই, ঠিক আছে? এই শুক্রবার 3টা থেকে 4টা, 12টা থেকে। শুক্রবার কেন 12টা থেকে করবো? শুক্রবার 12টা থেকে করলে আমি জুমার নামাজ পড়বো কখন? শুক্রবার 3টা থেকে 4টা ফিজিক্স। আমাদের স্যার
আপনারা নিশ্চয়ই আমাদের পরীক্ষা এক্সামের রুটিনটা দেখছেন। বাচ্চারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা নিশ্চয়ই আমার এক্সামের রুটিনটা দেখছেন। ওটাতে কিন্তু আমরা বিভিন্ন টাইমলাইন দিয়ে দিছি। তো আমাদের সিলেবাস শেষ করতে গেলে আপাতত অন্তত শুক্রবার এক্সট্রা ক্লাস দিতে হবে, ঠিক আছে স্যার? সো শুক্রবার আমাদের 3টা থেকে 4টা এক্সট্রা ক্লাস হবে, ঠিক আছে? সো হোপফুলি শুক্রবার থেকে আমরা নিউ চ্যাপ্টারটা স্টার্ট করব। আর হচ্ছে তোমাদের সবচেয়ে বড় যে ঘোষণাটা সেটা হইল এর মধ্যে তোমরা আস্তে আস্তে করে রুটিনটা নিয়ে পরীক্ষার প্রিপারেশনগুলো নিয়ে ফেলো। তোমরা যে চ্যাপ্টারগুলো পড়ে ফেলছো সেগুলোরই উপর পরীক্ষা কিন্তু শুরুর দিকে, ঠিক আছে? ওগুলোর প্রিপারেশন নাও, ভালো করতে হবে। পরীক্ষাগুলোতে যদি ভালো না করো তাহলে খবর আছে, কারণ তুমি পড়বাই, ওটা ভালো মতো করে পড়ে পরীক্ষাটা দিয়ে ফেলো, কেমন? একবার এটা লাস্ট। এই ফেব্রুয়ারি থেকে নেক্সট ফেব্রুয়ারি কয়দিন সময় বলো দেখি স্যার? এই যে ধরো আজকে ফেব্রুয়ারির 15 তারিখ, আজকে 17 তারিখ, নেক্সট ফেব্রুয়ারির 17 তারিখ পর্যন্ত সময় কয়দিন? 365 দিন। তার চেয়েও যদি 15 তারিখ ধরি তাহলে 363 দিন। ধরো কথার কথা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে তোমাদের সব কিছুই ক্লোজ করতে হবে। সো দ্যাট মিনস উইথিন 1 ইয়ার তোমাকে পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বাইরে করতে হবে। সবারই এটা করা লাগে। তোমরা ভাবছো স্যার আমাদেরই করা লাগতেছে? নো স্যার, সেকেন্ড ইয়ারে 6 মাস সময় পায়, সেটা সবারই জানা কথা, ঠিক আছে? সো উইথিন 1 ইয়ার তোমাদেরকে শেষ করতে হবে। তো এখন যে পরীক্ষাগুলো আমরা দিচ্ছি পরীক্ষার সাথে সাথে ভালো মতো ক্লিয়ার করে শেষ করে ফেলো। এর মধ্যে কোনো কিছু না বুঝলে টিচারদের আমাদের কাছ থেকে বুঝাই নিয়ে ফেলো, ঠিক আছে? এই সময় আর পাবা না। মনে করো যে আজকে থেকেই এই যে 23 তারিখ পরীক্ষা শুরু হবে তোমাদের, 23 তারিখ পরীক্ষা শুরু হবে। আজকে থেকে কয়দিন সময় আছে? মাঝখানে 2-3 দিন সময় আছে। রোজার প্রথম 1-2 দিন তোমাদের খুব একটা পড়া হবে না। সো আজকে থেকে তোমরা পড়া স্টার্ট করে দাও, বুঝছো কথাটা আমার? সো আজকে থেকে পড়া স্টার্ট করে দাও। এই যে আজকে থেকে যে একটা যুদ্ধ শুরু হইলো, এর মাঝখানে বাসায় গেস্ট আসছে, রিলেটিভ আসছে, দরকার নাই। রিলেটিভের সামনে গিয়ে আম্মা যদি বলে একটু গান গেয়ে শোনা, একটু নেচে দেখাও, দরকার নাই স্যার। জীবনেও বলেনি, ভেরি গুড, তাহলে তো খুবই ভালো। তারপরে একটু মেহমানদারি করো, একটু কথা বলো না। একটা বিয়ের দাওয়াত আছে ভাই, জীবনে অনেক বিয়ের দাওয়াত খাইতে পারবা, ঠিক আছে? সো আমার মতো হয়ে গেলে দেখবা কি বিয়ের 10-15টা দাওয়াত পাইলেও যাইতেও পারতেছো, সেরকমও হইতে পারে। এটা চুজ করতেছি আমি, ঠিক আছে? আমি তোমাদের জন্য চুজ করতেছি, তোমাদেরকে পড়ানোর জন্য এখানে থেকে যাচ্ছি। ঢাকার মধ্যে এক বন্ধু বিয়ে করে ফেলতেছে আর দাওয়াত দিয়ে যাচ্ছে। সো এইটার হিসাবটা আলাদা। তো কিন্তু দাওয়াত অনেক খেতে পারবা। বাসায় কেউ যদি বলে যান, আপনি যান, আমার কালকে পরীক্ষা, পরশু পরীক্ষা, এই যে জিনিসটা বলতে পারবেন এবং পড়তে হবে স্যার। আমরা সব কিছু করছি। আচ্ছা, ভেরি গুড। আরেকটা কথা, আমাদের এই পরীক্ষাগুলোর পাশাপাশি বায়োলজি একটা এক্সট্রা অ্যাড অন করে নেওয়ার সুযোগ আছে। আমাদের বায়োলজির কোয়েশ্চেনগুলো সেট করবেন হচ্ছে মুস্তামির স্যার, ডাক্তার মুস্তামির স্যার, উনি। সো এইটার এক্সট্রা একটা তোমরা কোর্স নিয়ে নিতে পারবা চাইলে, ঠিক আছে? সো এইগুলোর সাথে অ্যাড করে তুমি শেষ করে ফেলো। সায়েন্সের সাবজেক্টগুলো ভালো মতো শেষ করে ফেলো। আমি চাই আমাদের এখানে যদি তোমরা চিটাগের মধ্যে যদি শুধু 15 জন A+ পায়, শুধু 20 জন A+ পায়, সেটা যেন আমাদের কাছ থেকে হয়। সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে। সবচেয়ে কঠিন মুহূর্তেও আমরা যেন বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারি, বুঝতে পারছো? সো এখন থেকে তোমরা যদি পরিশ্রম করো ইনশাল্লাহ শেষ করতে পারবো আমরা। এই 17 নম্বর প্রশ্ন পড়ো সবাই একটু। 17 নম্বর প্রশ্নটা একটু পড়ো সবাই। 17 নম্বর প্রশ্ন বলছে, একটা মিনিট একটু সময় দাও। ভাই একটু ক্লাসের পরে করেন না, ক্লাস চলতেছে যে। এক্সামের আচ্ছা, তোমাদের তো আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য এক্সাম বেসটাতে কোর্স হচ্ছে 2000 টাকা অনলি। বাইরে 6000 টাকা, এখন চলতেছে 4000 টাকা। আর্লি বার্ড শুরুর দিকে জাস্ট 15-20 জন যারা ভর্তি হবে তাদের জন্য, এরপর থেকে 6000 টাকা চলবে। কিন্তু আমার এখানে যারা পড়ো তাদের জন্য অনলি 2000, ঠিক আছে? শুধু তোমাদের জন্য যেই খরচটা আমাদের হবে শুধু সেই খরচটা দিলে হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা স্যার আসেন, 17 নম্বর প্রবলেমটা সবাইকে দেখছেন। 17 নম্বর প্রবলেমটা কি বলতেছে? নিজেরা কথা না বলে একটু দেখেন। 2 কেজি ভরের একটি বস্তুকে, আচ্ছা নিলাম, বলছে কি 2 কেজি ভরের একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে ছুড়ে দেওয়া হলো স্যার। তাহলে এভাবে আমরা যাদেরকে ছুড়ে দিই তাদেরকে আমরা কি বলতেছিলাম? প্রাস বলতেছিলাম স্যার। সো এখানে হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে
60 ডিগ্রি হলে একটু বড় করে দিতে হবে আমাকে। দিলাম স্যার 30 মিটার পার সেকেন্ড না? হ্যাঁ 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু। এবার আমরা যদি এটাকে কি করি, প্লাস হিসেবে কনসিডার করি, এখন আমাদেরকে বলছে কি 2 সেকেন্ড পরে গতিশক্তি বিভব শক্তি। আমি ধরে নিলাম 2 সেকেন্ড পর আমার বস্তুটা এখানে চলে আসছে। গতিশক্তি কিসের উপর নির্ভর করে? বেগের উপর নির্ভর করে। আমরা 2 সেকেন্ড পরে এখানের বেগটা বের করতে পারবো না? পারবো কি না? আমরা চ্যাপ্টার 3 তে শিখছি কিনা স্যার কিভাবে 2 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে বেগ বের করতে শিখছি কিনা স্যার আমরা? সো ওইভাবে আমরা বেগটা বের করে ফেললে গতিশক্তি বের হয়ে যাবে না স্যার? বের হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 বিভব শক্তি। বিভব শক্তির জন্য আমাকে কি বের করতে হবে? বিভব শক্তির জন্য আমাকে উচ্চতা, এই যে এখানে যে উচ্চতা যেটা y বলতেছি, ওয়াইটা আমাদেরকে বের করা লাগবে। তাহলে একটা হইলো আমরা বেগ বের করব, আর একটা হলো 2 সেকেন্ড পরে ভূমি থেকে উচ্চতা বের করব। ঠিক আছে স্যার? সো সবার প্রথমে আমরা স্টার্ট করি কি দিয়ে? সাধারণ নাম্বারটা এখান থেকে স্টার্ট করি। দেখো বেগ বের করার জন্য আমরা কি করতাম মনে আছে তোমাদের? সো vx বের করতে হবে, vy বের করতে হবে। vx ইকুয়াল টু কি ছিল? vx নট একই থাকে, আর vx নটের মান হচ্ছে আমাদের v নট cos থিটা নট। v নট মানে শুরুতে আদি বেগ যেটা ছুড়ে মারছি সেই বেগটা, আর থিটা নট হচ্ছে শুরুতে যত ডিগ্রি কোণ করে ছুড়ে মারছি, cos 60 মানে হাফ। এটা আমাদের চলে আসবে 15 মিটার পার সেকেন্ড। ঠিক কিনা স্যার? ওকে, এরপরে আমরা কি করব? vy বের করব। vy ছিল হচ্ছে v নট সাইন থিটা নট মাইনাস gt। তাহলে 2 সেকেন্ড পরে এটা করাবো 30 সাইন 60 মাইনাস 9.8 ইন্টু 2 সেকেন্ড। সো এটা হবে 15√3 মাইনাস 19.6। কত আসে বলো স্যার? ঝটপট ক্যালকুলেটর টিপে আনসার বলো। 6.38 মিটার পার সেকেন্ড। সুতরাং 2 সেকেন্ড পর বেগ v ইকুয়াল vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার, স্কোয়ার রুট করে দিব। কত আসে বলো তো দেখি স্যার? একটা হচ্ছে 15 স্কোয়ার, আর একটা 16.3007 মিটার পার সেকেন্ড। সাবাস, 16.3 লিখলেও চলবে স্যার। ঠিক আছে, তাহলে আমরা গতিশক্তি কত পেলাম? সুতরাং গতিশক্তি কে ইকুয়াল বা ই কে ইকুয়াল লিখো স্যার হাফ ইন্টু এম এর মান 2, আর এখানে আসছে 16.3 স্কোয়ার। ডিরেক্ট মেরে দিই স্যার। কত আসে বলো স্যার আনসার? হাফ আর 2 চলে গেছে, 16.3 স্কোয়ার করলে কত হয় বলো? কত আসে? 265.7 জুল। এরপরে বিভব শক্তি তো আসিত স্যার, বিভব শক্তি কি বলছে বলো? বিভব শক্তি কেমনে আছে? বিভব শক্তি এখন তো করতে পারবো না, এটা আগে করবো। আমাদের উচ্চতা বের করতে হবে। উচ্চতা বের করার সূত্র কেমনে কি করব? বিমল বলতেছে আদর্শ সমীকরণ দিয়ে। কিন্তু স্যার আদর্শ সমীকরণ দিয়ে কখন করি? যখন আমাকে x দেওয়া থাকে। আমাকে x দেওয়া আছে না t দেওয়া আছে? t, y এর সাথে t এর সম্পর্ক তো সহজ সূত্র, সহজ সমীকরণ। ঠিক আছে, সাধারণ যে সমীকরণগুলো আছে y এর সাথে t এর সম্পর্ক ছিল স্যার আমাদের এইটা। আমরা লিখে ফেলি y ইকুয়াল টু v নট সাইন থিটা নট t মাইনাস হাফ জি টি স্কোয়ার। স্যার এটা অনেকটা দেখতে কার মতো? y ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটার মতো না স্যার? হ্যাঁ কি না? তাহলে আমরা এখানের মধ্যে মান বসাই দিব 30 সাইন 60 ইন্টু টি এর মান 2 মাইনাস হাফ জি মানে 4.9 ইন্টু 2 স্কোয়ার। কত আসে? এখানে আমাদের খুব সম্ভবত স্যার 30√3 মাইনাস
19.6 এটা আসে 30√3 মাইনাস 19.6 কত আসছে 32.36 36 না 38 ভেরি গুড এটা ঠিক ছিল আচ্ছা সমস্যা নেই স্যার করেন 36 মিটার ভেরি গুড স্যার এটা আমাদের হয়ে গেছে মানে আমরা এখন বিভব শক্তি বের করে ফেলতে পারবো বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি এইবারে বসবে ওয়াই স্যার এম এর মান 2 জি এর মান 9.8 আর ওয়াই এর মান 32.36 যেটা দিব সেটাই আনসার তুলে ফেলো আঠারো থেকে 20 তোমরা ইজিলি করবা এগুলো বাচ্চা কালেও করছো তোমরা এই ধরনের অঙ্ক 18 থেকে 20 18 19 20 এই তিনটা প্রবলেম কেউ না পারলে যোগাযোগ করবা করাই দিতে পারবো কিন্তু এগুলো তোমরা বাচ্চাকাল থেকে করে আসছো তারপরে দিছি কেন কারণ এই ধরনের জিনিস অ্যাডমিশনে চলে আসতে পারে একটু প্র্যাকটিস করতে পারো সহজ সহজ ইউনিভার্সিটি যেগুলোতে পরীক্ষায় আসে ওইখানে চলে আসতে পারে এটার আনসার কত আসছে 2 5 6 জুল ভেরি গুড স্যার 21 নম্বর প্রবলেমটা একটু দেখো স্যার 21 21 নম্বর প্রবলেমটা একটু দেখো দেখছো প্রাস দেখে অনেকে ভয় পেয়ে যায় গতিশক্তি বিষয়টি কেমনে বের করব কিন্তু যাদের প্রাসের সমীকরণগুলো মুখস্থ আছে তারা সহজে করে ফেলতে পারবা 21 নম্বর প্রবলেমটা একটু দেখো স্যার বলছে পৃথিবী পৃষ্ঠ হতে 5 কিলোমিটার উপরে কিছু মেঘ ভেসে আছে এই মেঘ বৃষ্টি রূপে নেমে এসে ভূপৃষ্ঠে 100 কিলোমিটার স্কয়ার স্থানে 1 মিলিমিটার গভীরতার পানি সৃষ্টি করতে পারে উক্ত পানি আবার কাজে পরিণত করতে কত কাজের প্রয়োজন দেখো স্যার উপর থেকে মেঘ পড়ে আমার কাছে একটা জমি আছে মনে করো আমার কাছে একটা জমি আছে জমিটার ক্ষেত্রফল কত 100 কিলোমিটার স্কয়ার এইটার মধ্যে 1 মিটার পুরুত্বের পানি জমে গেছে বুঝতে পারছো স্যার 1 মিলিমিটার ভেরি গুড 1 মিলিমিটার সো এই হাইটটা কত স্যার 1 মিলিমিটার 1 মিলিমিটার পুরুত্বের পানি জমে গেছে তাহলে এখানে টোটাল আয়তন পেয়ে যাবো না স্যার পানির ওকে সো পানির আয়তন যদি আমরা এখানে হিসাব করি কেন করতেছি একটু পরেই বুঝতে পারবা পানির আয়তন সমান কি হবে ক্ষেত্রফল গুণ কি আমরা এখানের মধ্যে x লিখবো x লিখতেছি স্যার x মানে 1 মিলিমিটার এটা হচ্ছে কিলোমিটার স্কয়ার মনে রাখবা কিলোমিটার স্কয়ার থেকে যখন আমরা মিটারে নিয়ে যাব তখন আমাকে 10⁶ আসবে কত আসবে কারণ কিলোমিটারের সাথে মিটারের 10⁻³ সম্পর্ক স্কয়ার করে ফেললে 10⁻³ হয়ে যাবে 6 এই যে 10³ স্কয়ার 10⁻⁶ আর 1 মিলিমিটার মানে 1 × 10⁻³ মিটার তাহলে আমরা মিটার কিউবে আনসার পেয়ে গেছি মিটার কিউবে কি আসবে 1 সরাসরি লিখলে আমরা স্যার 10⁵ বলতে পারি 10⁵ মিটার কিউব আয়তন পেলাম স্যার এটা কেন করছি একটা বস্তুর যদি আমার ভর বের করতে হয় তাহলে সরাসরি ভর দেওয়া থাকলে করব যদি ভর এখানে বের করতে হবে তরল পদার্থের ঘনত্ব জানলে আয়তন দিয়ে আমরা কি করে ফেলতে পারি ভর বের করে ফেলতে পারি পানির ঘনত্ব আমরা সবাই মুখস্থ জানি তো আমরা পানির ভর বা বৃষ্টির ভর এখানে বৃষ্টির পানি লিখিও বৃষ্টির পানির সুতরাং বৃষ্টির পানির ভর m =
আয়তনটাকে ক্যাপিটাল ভি লিখলে রো ভি লিখতে পারি। রো আমাদের কত, আমরা এটাকে মুছে দিই, রো আমাদের 1000 আর আয়তন হচ্ছে তোমার কত 10⁵। অনেকে বলতে পারো স্যার ইউনিট কি হবে, এই দেখো স্যার রো এর ক্ষেত্রে কেজি পার মিটার কিউব, আর এখানে হচ্ছে মিটার কিউব, এই মিটার কিউব পার মিটার কিউব চলে যাবে, থাকবে কি আনসার কিসে, কেজিতে। তো আনসারটা আমার কিসে আসছে, সরাসরি তোমরা পাশে কি লিখে ফেলতে পারবা, কেজি লিখতে পারবা। ক্লিয়ার? তাহলে আমরা এটা কেজি লিখে ফেললাম, তাহলে দিন শেষে আমার আনসার কত হইল 100 কেজি। এইটাকে আবার পানিতে, এটাকে কাজে রূপান্তর করতে হবে। সুতরাং আমি অভিকর্ষ বলের কাজ কিভাবে করছি, এমজিএস করছি, প্রয়োজনীয় কাজ। এম এর মান কত এখানে 100, জি এর মান 9.8, উচ্চতা কত থেকে পড়ছে, এম 100 কিভাবে আসছে, আমি কি ভুল করছি কোনো জায়গায়, ভুল করছি মনে না, থ্যাংক ইউ এটা 10⁸ হবে না, আমি ইনভার্স চিন্তা করে বসে আছি, ঠিক আছে থ্যাংক ইউ, ইনভার্স চিন্তা করে বসে আছি, সরি 8টা হবে, 5টা আর 3টা 8টা। আর এইচ কত দেওয়া ছিল বলেন তো স্যার দেখি, 5 কিলোমিটার, 5 কিলোমিটার মানে 5000 মিটার, হিসাব করেন বিশাল জিনিসপাতি আসছে। (49) 3টা 8টা 8 9 10 11 12টা 4.9 ইন্টু 12, ভেরি গুড ঝুল, বিশাল কাজ কারবার। এটাকে আমরা কি বলতে পারি, গিগা হইলে হচ্ছে 10⁹। এমনি চিন্তা করে বলতেছি আর কি, টেরা বলতে হবে, টেরা জুল। হ্যাঁ সেম জিনিসই, মেঘ বৃষ্টি হয়ে নামছে অভিকর্ষ বল দ্বারা কাজ, এটার বিরুদ্ধে আবার কাজ করতে হবে, সেম কাজটাই শক্তি সংরক্ষণশীলতার নীতি থেকে বলতে পারো। ঝটপট তুলে ফেলাও। এবার আমরা স্প্রিং জাতীয় প্রবলেমগুলো দেখব। বাচ্চারা এবারে 22 নম্বর প্রবলেমটা দেখো তো স্যার দেখি, একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 500 নিউটন বল প্রয়োজন। আপনাদেরকে এইখানে একটা কাজ আমি একটা কথা বলে দিই স্যার, সেটা হইল স্প্রিংয়ের একটা সূত্র এক্সট্রা করে বলে দিব, যেটা আমরা চ্যাপ্টার 8-এ শিখবো, ঠিক আছে স্যার? তো টেনশন নেওয়ার কিছু নেই, স্প্রিং বলের সূত্রটা এটা একটু ছোট্ট করে পাশে লিখে রাখেন স্যার। এই সূত্রটা শিখলে আমরা প্রবলেমগুলো করে ফেলতে পারবো। স্প্রিং বল F = kx, ঠিক আছে স্যার? সেটা হচ্ছে স্প্রিং বল। কেন মাইনাস আসছে তোমরা নিশ্চয়ই বলতে পারতেছো, বল হচ্ছে সরণের উল্টা দিকে কাজ করে, আমি এটাকে টান দিছি এদিকে, কিন্তু স্প্রিংটা বল প্রয়োগ করতেছে এদিকে, তো এই জন্য স্যার বল আর এক্সের দিকটা বিপরীত দিকে। এটা আমরা যখন আমরা চ্যাপ্টার 8 পর্যায়বৃত্ত গতির মধ্যে সরল চন্দ্রিত স্পন্দন গতি পড়বো তখন বুঝতে পারবে, এটা ফান্ডামেন্টাল একটা সূত্র। 9-10-এ ছিল, কিন্তু সরল চন্দ্রিত স্পন্দন গতির সমীকরণ তোমাদেরকে দেওয়া ছিল না, সেটা এখন ইন্টারে পড়বা, ঠিক আছে চ্যাপ্টার 8-এ। তো এখন দেখো স্যার বাচ্চারা একটু খেয়াল করে দেখো, স্প্রিং বল F = kx, এটা আমাকে মনে রাখতে হবে। ওকে,
স্প্রিং বল যদি আমরা জানি, এই 22 নম্বর প্রবলেমটা করাটা খুবই সিম্পল। এটা এখানে কে আমরা স্প্রিং ধ্রুবক বলছিলাম, মনে আছে স্যার? শক্তির ক্ষেত্রেও আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রেও কে এটাকে আনছিলাম স্প্রিং ধ্রুবক। তাহলে এইটা এখান থেকে বের করতে পারবো। এখানে একটা লাইন বলছে, প্রথম লাইন তোমাদেরকে মনে আছে আমি একটা কথা বলতাম সবসময়, ফিজিক্সের 3 ধরনের ডাটা দেওয়া থাকে, ডিরেক্ট, ইনডিরেক্ট, প্যাসিভ। এখানে যে প্রথম লাইনটা দিছে, এই প্রথম লাইনটা একটা প্যাসিভ ডাটা। এখানে তোমাকে কে সরাসরি না বলে বলছে কি দেখো, একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 500 নিউটন বল প্রয়োজন। তাহলে আমি 10 সেন্টিমিটার প্রসারিত করব, কত পাবো? 10 সেন্টিমিটার, 10 × 10 ইনভার্স 2, কতটুকু লাগবে? 500 নিউটন লাগবে। সো এই দুইটা ভ্যালু থেকে তুমি কে বের করতে পারতেছো কি পারতেছো না? পারতেছি, ভেরি গুড। তাহলে এখন আমরা সেটা যদি এখানে অ্যাপ্লাই করি, আমরা কে ইকুয়াল টু কি পেয়ে যাব? কে ইকুয়াল পেয়ে যাব 500। তোমরা বলতে পারো স্যার এখানে মাইনাসটা কি করব? টেনশন নেওয়ার কোনো দরকার নাই, মাইনাসটা যে কোনো একজনের সামনে দিয়ে দাও। হয় এক্স এর দিকে পজিটিভ হলে এফ নেগেটিভ হবে, অথবা এফ এর যে ডিরেকশনে পজিটিভ হলে এক্সটা কি হবে? নেগেটিভ হবে। তো একটা নেগেটিভ ভ্যালু বসাই দিলে সূত্রের মাইনাসটা চলে যাবে স্যার। এই 500-র উপর একটা নেগেটিভ বসাই দিচ্ছি, এখানে একটা বসাই দিলাম, 10 × 10 ইনভার্স 2 বসালে কি আসবে বলো? 5000 আসবে নাকি স্যার? 5000 নিউটন পার মিটার। বুঝি নাই? একটা মাইনাসের সূত্রে আছে। আবার আমি কি বলছি, এই এক্স এবং এফ দুইটা দুই দিকে, একটা দিককে যদি আমরা পজিটিভ ধরি, এক্স এর দিকটাকে পজিটিভ ধরলে এফটা নেগেটিভ, তাহলে এফ এর ভ্যালুটাকে আমার নেগেটিভ বসাতে হবে, মাইনাস মাইনাস চলে যাবে। বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝছো? তো সেই জিনিসটা চ্যাপ্টার 8 আর একটু ভালো মতো বুঝতে পারবা। বললাম স্প্রিং এর সরণ একদিকে হলে আমি একটা স্প্রিং থেকে একটা বস্তুকে টানলাম, সরণ কোন দিকে হইলো? ডানে হইলো। ঠিক আছে, স্প্রিং টানতেছে কোন দিকে? বামে, বিপরীত দিকে। সো স্প্রিং এর বলটা বিপরীতমুখী। বুঝতে পারছো? অথবা তোমরা এভাবে চিন্তা করলো, আমার বলটা কোন দিকে? আমার বলের সূত্রটা কি হবে? স্প্রিং এর বল যদি এটা হয়, আমার বলের সূত্রটা শুধুমাত্র kx হবে না? বুঝতে পারছো? এভাবে চিন্তা করলেও করতে পারো, যেটাকে আমরা বলেছি কি বাহ্যিক বল। আমার বাহ্যিক বলটা কিন্তু স্প্রিং বলের জাস্ট উল্টা। তো জাস্ট উল্টা হলে স্প্রিং বল যদি F = -kx হয়, আমারটা F = kx হবে। সেভাবে চিন্তা করলেও তোমরা করে ফেলতে পারবা। সো কে আমরা পেলাম। এখন সেই কেটাকে দিয়ে সুন্দর মতো করে আমার কি করতে হবে? লাস্টে বলছে কি স্প্রিংটি 20 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ। 20 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ, 20 সেন্টিমিটার প্রসারিত করতে কাজ, W = ½ k। 20 সেন্টিমিটার জন্য আমরা কি লিখবো? 0.2 লিখে দিব। ঠিক আছে না স্যার? ডাইরেক্ট লিখে ফেললাম আর কি, ½ × 5000 × 0.2 মানে 0.04। কত আসে আনসার বলো? 100 জুল কাজ করতে হবে। তোমরা বলতে পারো, এই বাচ্চারা তোমাদের মধ্যে অনেকে আবার বলবে, এই শোনো, তোমাদের মধ্যে অনেকে বলবা যে স্যার এটা তো স্যার আপনি বিভব শক্তির সূত্র দিছিলেন, এটা কিন্তু কাজ কেন করছেন? আসে না স্যার? মাথায় আসতে পারে তো? শক্তির সংরক্ষণশীলতার নীতি স্যার, আমার স্প্রিংয়ে তো আগে কোনো শক্তি ছিল না। ঠিক আছে না স্যার? মানে এখানে তো আমি প্রসারিত করার আগ পর্যন্ত কোনো তো শক্তি ছিল না, আমি একটা শক্তি খরচ করছি না? আমি যে শক্তিটা খরচ করছি সেটা স্প্রিং লাভ করছে না এক্সট্রা করে? তো এই যে আমি খরচ করলাম বা আমি শক্তিটা দিলাম আর স্প্রিং লাভ করলো, এই অংশটা যতটুকু শক্তি আমি দিছি ততটুকু শক্তি সে গ্রহণ করলো, আর মাঝখানে যে প্রসেস সেটাকে কাজ বলতেছি। তো যতটুকু শক্তির আদান প্রদান হচ্ছে সেটাই হচ্ছে কাজ। বুঝতে পারছো? তো সেই সেন্সে স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির সমপরিমাণ কাজই হবে। বুঝতে পারছো? কারণ 20 সেন্টিমিটার প্রসারিত করলে স্প্রিং এতটুকু পটেনশিয়াল এনার্জি গেইন করে, তো সে যেটা গেইন করে ওটাই তো তার উপরে কাজ। ঠিক কিনা স্যার? বুঝতে পারছো? কাজটা কে করছে? আমি করছি, আমাকে ওই শক্তিটা দেওয়া লাগছে, আমার থেকে সেই শক্তিটা কমে গেছে। বুঝছো ব্যাপারটা?
ভেরি গুড। অনেকে এই কথাটা বুঝে না, বলে কাজের ক্ষেত্রে স্যার পটেনশিয়াল এনার্জি সূত্র কেন করছেন। ক্লিয়ার? সো এইবার 23 নম্বর প্রবলেমটা দেখো তোমরা স্যার এটা করতে পারবা হোপফুলি। একটা বন্দুকের স্প্রিং বলছে, যে কোনো কিছুর স্প্রিং বলো না কেন, স্প্রিং তো স্প্রিংই ভাই। সো একটি বন্দুকের স্প্রিং এর বল ধ্রুবক বলে দিচ্ছে। এবারে দেখো বল ধ্রুবক কে এর মান সরাসরি বলে দিচ্ছে, এটা ডিরেক্ট ডাটা, এটা ডিরেক্ট ডাটা। যখন লোড করা হয় তখন তা 1.2 সেন্টিমিটার সংকুচিত হয়, সংকুচনের পরিমাণটা বলে দিচ্ছে। লোড অবস্থায় স্প্রিং এর বিভব শক্তি কত? সংকোচন বলক আর প্রসারণ বলক, তোমাকে সেটা এক্স এর মান বলছে, কে এর মান আগে দেওয়া আছে, বিভব শক্তি তোমরা বের করে ফেলতে পারবা হাফ কে এক্স স্কোয়ার দিয়ে। বলছে যখন স্প্রিংটিকে মুক্ত করা হয় তখন সম্পূর্ণ বিভব শক্তি গুলিতে গতিশক্তিতে রূপান্তরিত হয়। গুলির ভর 0.36 গ্রাম হলে নির্গত সময়ে এর বেগের মান কত? তুমি একটা শক্তির সংরক্ষণশীলতা নীতি ইউজ করবা। স্প্রিংয়ে যেটা বিভব শক্তি সেটা হচ্ছে কি বন্দুকের বুলেটের গতিশক্তি হয়ে যাবে। তোমরা লিখবা স্প্রিংয়ের বিভব শক্তি ইকুয়াল বন্দুকের বুলেটের গতিশক্তি। ঠিক আছে, এরকম করে লিখে নিয়ে তোমরা সুন্দর মতো করে কি করবা, গতিবেগ বের করে ফেলবা হাফ এমবি স্কোয়ার দিয়ে। বন্দুকের বুলেটের কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, হাফ এমবি স্কোয়ারে এম দেওয়া থাকলে বি বের হয়ে যাবে। ঠিক কিনা স্যার? তাহলে তোমরা এটা নিশ্চয় করতে পারবা। বিমল বলো। না না, এখানে প্লাস মাইনাস দিয়ে চিন্তা করে লাভ নেই। কাজের ক্ষেত্রে বা বিভব শক্তির ক্ষেত্রে তুমি টান দিলেও শক্তি সঞ্চিত হয়, তার মধ্যে তুমি প্রসারিত করলেও সংকুচিত করলেও শক্তি কি হয়, শক্তি সঞ্চিত হয়। ঠিক আছে স্যার, তুমি স্প্রিংকে তার স্বাভাবিক অবস্থা থেকে টেনে দিলে সে আবার পিছনে চলে যাচ্ছে, আবার স্বাভাবিক অবস্থা থেকে যদি তুমি সংকুচিত করে ফেলো সে আবার সামনে চলে আসতেছে। সো এই ব্যাপারটা শক্তির সেন্সে আমরা প্লাস মানে চিন্তা করি না, শক্তির সেন্সে আমরা প্লাস মানে চিন্তা করি না। স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে যে পাশে নিয়ে যাও না কেন তোমার সেখানে কিন্তু কি হবে, শক্তির একটা হবে। সো 24 নম্বর প্রবলেমটা দেখো, একটি স্প্রিং এর বল ধ্রুবক দেওয়া আছে, এর মুক্ত প্রান্তে 2 কেজি ভরের একটি ব্লক সংযুক্ত করা আছে। স্প্রিংটি 0.2 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। ঘর্ষণ বল উপেক্ষা করে ব্যবস্থাটির আদি বিভব শক্তি এবং সাম্যাবস্থানে ব্লকটির ধ্রুতি বের করো। সেম কোয়েশ্চেন। প্রান্তে মানে এর মুক্ত প্রান্ত মানে স্প্রিংকে তুমি কি করছো দেখো স্যার, স্প্রিং এই পাশে একটা যুক্ত করে দিছো, এই পাশে রাখছো মুক্ত, এই মুক্ত প্রান্তে একটা ব্লক রেখে তুমি যখন এটা দিয়ে স্প্রিং দিয়ে ঠেলে দিবা তখন সেম বুলেটটার মতো সেম কোয়েশ্চেন তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই যে ভাষাগুলোর কারণে মুক্ত প্রান্ত কি জিনিস এগুলো ভাষাগুলো বোঝানোর জন্য প্রশ্নটা দিছি। 25 নম্বর দেখো, স্থির অবস্থায় থাকা 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উচ্চতা থেকে একটি উলম্ব স্প্রিং এর উপর পড়লো। স্প্রিংটির বল ধ্রুবক দেওয়া আছে, স্প্রিংটি কতটা সংকুচিত হবে, এক্স বের করতে বলছে। ঠিক আছে না স্যার? স্প্রিং এর কে দেওয়া আছে তোমাদেরকে, এখানে বলছে কি উপর থেকে পড়তেছে, তাহলে বস্তুর একটা বিভব শক্তি ছিল না ওই জায়গায়, সেই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরের মাধ্যমে স্প্রিং এর বিভব শক্তি হয়ে গেছে না। এখানে শক্তির সংরক্ষণশীলতা থেকে তোমরা বলবা উপর থেকে যে 2 কেজি ভরের বস্তুটা পড়ছে 5 মিটার উপর থেকে, তার বিভব শক্তি ইকুয়াল টু স্প্রিং এর বিভব শক্তি, সেখান থেকে সলভ করে ফেলতে পারবা। পারবা শক্তির সংরক্ষণশীলতা দিয়ে এগুলো সলভ করতে পারবা। 26 নম্বরটা একটু দেখো স্যার, 26 নম্বরটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, সো 26 বলছে চিত্রানুযায়ী একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, মানে একটা ঢালু তল দেওয়া আছে। ঠিক আছে, এই পাশে নিচে একটা স্প্রিং দিয়ে একটা বলকে আমরা কি করব, শুট করব। সেম সংকুচিত করে ছেড়ে দিলে এটা উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, সো উপরের দিকে উঠতে থাকবে। আমরা চিত্রটা আঁকি। স্প্রিং ধ্রুবক জিনিসটা হচ্ছে কে আর কি, এই যে কে লিখলাম না, আক্ষরি করতে এটা স্প্রিং এর একটা ধর্ম, যেটা আসলে হচ্ছে কি স্প্রিং এর স্টিফনেসের উপর নির্ভর করে, স্প্রিংটা কতটুকু স্টিফ। এখন তুমি কেমনে বুঝবো স্টিফনেস জিনিসটা কি, মানে আমি তোমাকে বুঝাই, কোন স্প্রিং দেখা যায় খুব অল্প টান দিলেই অনেক প্রসারিত হয়ে যায়, আর কোন স্প্রিং অনেক জোরে টান দিতে হয়। সো যার কে যত বেশি তাকে তত জোরে টেনে প্রসারিত করতে হয়। একটা 1 সেন্টিমিটার প্রসারিত হতে গেলে এখানে নিউটন পার মিটার লাগছে না, তুমি বলবা যে 1 মিটার প্রসারিত হতে একটাতে বল প্রয়োগ করতে হচ্ছে কতটুকু পরিমাণ, সেটাই বোঝাচ্ছে। বুঝছো? তো তোমরা চ্যাপ্টার 8 এটা আরো ভালো মতো করে পড়বা। শুনো বাচ্চারা, 26 নম্বরের চিত্রটা একটু দেখো। এই যে আমাদের ঢালু তল, এই যে আমার এটা 30 ডিগ্রি, এখানে এল। সো একটা বস্তুকে
আমরা এখান থেকে স্প্রিংয়ের মাধ্যমে কি করছি, ছড়ে মারছি। দেখো চিত্র অনুযায়ী অ্যাম্বরের একটি ব্লককে স্প্রিংয়ের সাহায্যে হেলানো তলের সর্বোচ্চ বিন্দুতে এমনভাবে পৌঁছাতে হবে, এই লেংথটা আমাদের এল, ঠিক আছে স্যার। সো পৌঁছাতে হবে যেন তা কোনো মতে সেখানে পৌঁছে দণ্ডায়মান থাকে। মানে আমরা স্প্রিং দিয়ে এমনভাবে ধাক্কা দিব, বস্তুটার ভরটা আমরা এম বলতেছি, এমনভাবে ধাক্কা দিব যেন এটা এখানে উঠে কি থাকবে, জাস্ট স্থির হয়ে যাবে। মানে এনাফ এনার্জি টু রিচ দিস পয়েন্ট, যথেষ্ট শক্তি এই বিন্দুতে ওঠা পর্যন্ত, এর বেশি দিব না। বুঝছো আমার কথাটা কি, বুঝো নাই? ওকে, তারপরে বলছে কি স্যার, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। 1 নম্বরে বলছে আচ্ছা এখানে মাঝখানে বলছে তলের ঘর্ষণ বল পিছলে না পড়ার জন্য যথেষ্ট। ঘর্ষণ বলে একটা কথা বলে দেওয়া আছে স্যার, খুবই ইন্টারেস্টিং বিষয়। এই ঢালু তলের একটা কি আছে, কি আছে বলো, ঘর্ষণ বল আছে। এই ঘর্ষণ বলটা কতটুকু, এই ঢালু তল থেকে পিছলে না পড়ার জন্য যথেষ্ট। এটা আমরা চ্যাপ্টার 4 এর ঘর্ষণের এখানে পড়ছি, ওইটাও ইনকর্পোরেট করতে হবে এখানে। তাহলে এই ঘর্ষণটা পড়তে নিষেধ করতেছে, উঠার সময় তাহলে বাধা দিয়েছিল না, উঠার সময় বাধা দিচ্ছিল কিনা? তাহলে এটা উঠার সময় এখানে কি আছে, ঘর্ষণ বল আছে। তাহলে আমাকে একটু বলো স্যার, নিচের দিকে অভিকর্ষ বল আছে, নিচের দিকে তোমার কি, উল্টা দিকে তোমার ঘর্ষণ বল কাজ করবে, আর স্প্রিংয়ের যে গতিশক্তি সেটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে। সো বস্তুর গতিশক্তি কিছু পরিমাণ কি হতে থাকবে, এখানের মধ্যে কাজে রূপান্তরিত হয়ে কমতে থাকবে, ঠিক আছে না স্যার? ওকে, ভেরি গুড। তাহলে চলো স্যার, এখন আমাকে বলছে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর জন্য স্প্রিং কতটুকু সংকুচিত করা লাগবে। আচ্ছা, স্প্রিংয়ের সংকুচিত করার ক্ষেত্রে আমাদেরকে বস্তুটাকে কি দিতে হবে, গতিশক্তি দিতে হবে। তাহলে আমরা আগে বস্তুর কতটুকু গতিশক্তি লাগবে সেটা বের করে ফেলি। একবার যখন গতিশক্তি বের করে ফেলতে পারবো, সেই গতিশক্তিটা কি হবে, স্প্রিংয়ের বিভব শক্তির সমান হবে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে। সেখান থেকে আমরা এক্স বের করতে পারবো, ঠিক আছে? তো সবার প্রথমে আমাকে এখানে কি বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে স্যার। কত নম্বর কোয়েশ্চেন? 26 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে। সো তাহলে আমরা বস্তুর জন্য গতিশক্তিটা কি বললাম, বস্তুটাকে ঢালু তলে যদি উপরে উঠাতে চাই, শোনো বাচ্চারা, এখানে কয়টা বল কাজ করতেছে একটু ভালো মতো বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, বলের চেয়ে বড় কথা, বলের কথা কেন নিয়ে আসতেছি, আমরা এটাকে করব কাজশক্তি উপপাদ্য দিয়ে। আমরা এটা কি করব, কাজশক্তি উপপাদ্য দিয়ে। কারণ কাজশক্তি উপপাদ্য দিয়ে করলে জিনিসটা কি হয়ে যায়, সহজে বের হয়ে চলে আসে। তাহলে আমরা একটু দেখো, খুব সিম্পলি এই প্রবলেমটা করতে পারি। কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে? সো আমরা স্যার এখানের মধ্যে কি করতেছি, এখানে ফাইনাল গতিশক্তি 0 বলতেছি, আর এই k1টা আমাদের বের করতে হবে না স্যার? এই k1টা বের করতে পারলে কি করব, এই k1 এর সমপরিমাণ বিভব শক্তি কিন্তু বস্তুটাকে, মানে স্প্রিং এর বিভব শক্তি থাকতে হইতো বস্তুটাকে গতিশীল করতে গেলে। কারণ যেটা বস্তুর গতিশক্তি সেটা হচ্ছে স্প্রিং এর জন্য কি, বিভব শক্তি। এই বস্তুর আদি গতিশক্তিটাই আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। কৃতকাজের জন্য আমরা কোন বলের দ্বারা কৃতকাজ বের করব, লব্ধি বলের দ্বারা কৃতকাজ করব। এখানে কয়টা বল কাজ করতেছে দেখো, ধরো মাঝপথে একটা বস্তু যদি থাকে, তাহলে তার নিচের দিকে mg ওজন কাজ করে, নিচের দিকে যদি mg ওজন কাজ করে, এদিকে mg cos থিটা, আর এটাকে আমরা বলতে পারি mg সাইন থিটা। mg cos থিটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ কি নিয়ে, mg সাইন থিটা নিয়ে। তারপরে হচ্ছে স্যার ঘর্ষণ বলটার দিকেও আমাদের একটা কি আছে, ব্যাপার স্যাপার আছে। তাহলে ঘর্ষণ বলের যেহেতু ব্যাপার স্যাপার আছে, আমরা এখানের মধ্যে এক্সট্রা ফ্রিকশন এফ করব, এফ এর হিসাবটা আমরা পরে করে নিয়ে আসবো। তাহলে এইটুকু বল তাকে কি উল্টা দিকে দিচ্ছে, ঠিক কিনা স্যার? বারবার উল্টা দিকে দিচ্ছিল, বস্তুটা কোন দিকে যাচ্ছিল, উপরের দিকে যাচ্ছিল। এরকম কতটুকু উঠছে, এল পর্যন্ত উঠছে, তারপর থেমে গেছে। তাহলে স্মরণ হচ্ছে আমাদের এল, স্মরণ হচ্ছে আমাদের কি, এল। আর বাধাদানকারী বলটা কত, এফ প্লাস mg সাইন থিটা মাইনাস। আচ্ছা, আমার এখানে ফ্রিকশনের কথাটা কি বলে দেওয়া আছে, এটা যথেষ্ট পরিমাণে ফ্রিকশন কাজ করবে, এটা যেন না পড়ে যায়। তো এই ধরনের না পড়ার ক্ষেত্রে আমরা একটা কোণের কথা বলছিলাম, মনে আছে স্যার? স্থিতি কোণ বা এরকম একটা কিছু বলছিলাম তোমাদেরকে, মনে আছে চ্যাপ্টার 4 এ? সো ওই কোণটা আমাদের এখানে হিসাব করতে হবে। এটার ক্ষেত্রে কি ছিল মনে আছে, মিউ ইকুয়াল টু কি ছিল, মিউ এস ইকুয়াল টু কি ছিল, মিউ এস ইকুয়াল টু টেন থিটা এস, ঠিক না স্যার? মনে আছে স্যার আপনাদের কথা, এই জিনিসটা মনে আছে? তো এখান থেকে আমরা যদি থিটার মান যদি জানি, তাহলে এখান থেকে আমরা খুব সহজে মিউ বের করে ফেলতে পারবো না স্যার? মিউ বের করে ফেলতে পারবো। এটা 1030 হবে, 1030 মানে √3 হবে স্যার,
না 1/√3 হবে স্যার, 1/√3 হবে। তো সিম্পলি আমরা এটা বের করে ফেলছি, আর এখানে mg cos θ চলে আসবে স্যার। এখানে তাহলে আমরা ভ্যালুগুলো বসাই দিব, মাইনাস f মানে কি মিউ আর। এখানে তোমরা বলতে পারো স্যার এটাতে স্থিতি ঘর্ষণ ছিল, এখানে গতি ঘর্ষণ, যেহেতু আমাকে স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ আলাদাভাবে কিছু বলে দেওয়া নাই, আমরা একই ধরনেরই কাজ করব। ঠিক আছে স্যার, যখন আমাদের কিছু বলে দেওয়া থাকে না তখন আমরা একই বলে দিতে পারি অনেকটা। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে মিউ এসটাকে মিউ ধরে নিব, মিউ ইন্টু আর প্লাস mg sin θ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাইনাস k1, মাইনাস মাইনাস দুই পাশ থেকে চলে যেতে পারবে। আমাদের প্রতিক্রিয়া বল হচ্ছে কি mg cos θ, তাহলে মিউ মানে হচ্ছে কি 1/√3, 1/√3 mg cos θ প্লাস mg sin θ, এটার সঙ্গে l গুণ হয়েছে ইকুয়াল টু k1। এবারে আমরা কি করব, k1 এর জায়গায় কি বসাবো, k1 এর জায়গায় শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে আমরা কি বলতে পারি, এই যে k1 এটা হচ্ছে তোমার স্প্রিং এর শক্তির সমান। স্প্রিং এর শক্তিকে আমরা কি বলবো, ধরো যে কি p বলতেছি, p ইকুয়াল টু k1 হবে স্যার, p এর মান হবে হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং ধ্রুবক কি আমাদেরকে দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক থেকে স্মল কে ধরে নিতে বলছে, স্মল কে আমরা এটাকে এই যে স্মল কে ধরে নিলাম, আর এখানে k1 আমরা কত পেলাম, 1/√3 mg cos θ প্লাস mg sin θ ইন্টু l। তাহলে সুতরাং আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি, বা এক্স ইকুয়াল টু কি বলতে পারি, এক্স ইকুয়াল টু পুরো জিনিসটার উপরে পুরো ব্যাপারটা ওখানে যদি আমরা করে নিয়ে আসি, এখানে 2l ডিভাইডেড বাই k হবে, আর টোটাল জিনিসটা 1/√3 mg cos θ প্লাস mg sin θ, এই টোটাল জিনিসের উপর একটা স্কোয়ার রুট হবে, হাফ হয়ে যাবে। এটাই আমাদের হচ্ছে কি স্প্রিং এর সংকোচনের পরিমাণটা চলে আসে। বুঝতে পারছো স্যার, পুরো ঘটনাটা কি বুঝতে পারছো স্যার? তাহলে সে কোনো মতে এই উচ্চতাটা অতিক্রম করছে, তাহলে আমরা এখানের মধ্যে কি ধরছি, শেষ গতিশক্তি কত ধরছি, কাজ শক্তি উপাদ্য থেকে শেষটা শূন্য হয়ে গেছে, কোনো মতে উপর উঠে থেমে যাওয়া মানে শেষটা শূন্য, আদিটা k1 আমার বের করার দরকারও না, ইভেন এটা লিখলাম। কৃত কাজ করছে, কৃত কাজটা কার দ্বারা হয়েছে, তাকে যে থামাই ফেললো, তার গতিশক্তি যে চেঞ্জ করে ফেললো, তার গতিশক্তি শুরুতে k1 ছিল, শেষে যে শূন্য হয়ে গেল, সেটা কে করছে, দুইটা বল মিলে করছে। একটা বল হচ্ছে অভিঘর্ষ বলের নিচের দিকের যে উপাংশটা আছে সেটা, আর একটা হচ্ছে ফ্রিকশন বলটা। তো এই দুইটা নিয়ে আমরা করছি, করে নিয়ে সুন্দর মতো চলে আসছি। ঠিক আছে স্যার, ওকে। সো একইভাবে তোমরা এখান থেকে বেগ বের করে ফেলতে পারবা, এই যে এখান থেকে তোমরা k1 থেকে বেগ বের করে ফেলতে পারবা। 2 এর তলটি ঘর্ষণ শূন্য হলে বলটিকে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে স্প্রিং এর কি পরিমাণ সংকুচন করতে হবে, ঘর্ষণ শূন্য হইলে থার্ড অংশটাতে, স্যার কোশ্চেনের থার্ড অংশটা দেখেন তো, বলছে তলটি ঘর্ষণ শূন্য হলে উপরে বোঝাতে কতটুকু লাগবে, ঘর্ষণ শূন্য যখন বলবো তখন ফ্রিকশনটা আর থাকবে না, আর কি সেম প্রবলেম, জাস্ট কি থাকবে না, ফ্রিকশন থাকবে না, দ্যাটস ইট, আর কিচ্ছু না। বুঝতে পারছি স্যার? সো এই প্রবলেমটার বাকি অংশ নিশ্চয়ই আপনারা করতে পারবেন। ঠিক আছে স্যার, এটুকু বুঝতে পারছেন, এই পুরো প্রবলেমটা বুঝতে পারছেন? ওকে, তারপরে 27 নম্বরটা কি বাসায় করতে পারবেন কিনা দেখে আমরা ছেড়ে দিচ্ছি। 27 নম্বরটা বাসায় ট্রাই করবেন, যেটা যেটা পারবেন না আমি করে দিব। এখানে বেশ কয়েকটা প্রবলেম আছে, এগুলো খুবই সিম্পল, এখানে আপনারা না পারলে না পারতে পারেন হচ্ছে কি লাস্টে যে 4 নম্বরটা, 27-এর 4 বাদে বাকি সবগুলো পারার কথা, 4ও পারার কথা, আমি সূত্র দিয়ে দিছি, যদি বুদ্ধি খাটাতে পারেন অবশ্যই পারবেন। ঠিক আছে, নেক্সট দিন আমরা টাইপ 5-6-এর অঙ্কগুলো করে শেষ করবো ইনশাল্লাহ। কুয়ার ভরকেন্দ্রের স্মরণ, কুয়ার অঙ্ক যেগুলো সেগুলো করব, আর হচ্ছে ক্ষমতা কর্মদক্ষতা তোমরা পারবা। নেক্সট দিন হোপফুলি আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আর তোমরা শুক্রবার দিন তাহলে 3টা থেকে 4টা এক্সট্রা ক্লাস করতেছো, সেই দিন থেকেই চ্যাপ্টার নতুনটা শুরু হবে। নেক্সট বৃহস্পতিবারে আমাদের এই চ্যাপ্টারের খতম।
ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।